লম্পটেরা চাঁদার জন্য ব্যস্ত থাকে। হাত পাখার বাংলাদেশ এমন নারায়ণগঞ্জ করতে চায়, আর কেউ যেন নারায়ণগঞ্জে পরিবহনের কাছে, হকারদের কাছে, সিএনজি ড্রাইভারদের কাছে আর কেউ যেন চাঁদার জন্য হাত না পাতেন, আর কেউ যেন মাদকের ব্যবসা করতে না পারেন, আর কেউ যেন এদেশের অসহায় মানুষের জিম্মি করে তাদের পকেট ভারী করতে না পারে। মিথ্যা যখন এসেছিল নমরুদের আকৃতি ধারণ করে, সত্য তখন জমিনে আগমন করেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপে। মিথ্যা যখন দুনিয়াতে আগমন করেছে ফেরাউনের আকৃতি ধারণ করে, আল্লাহ তাআলা সত্যকে, হককে আল্লাহ দুনিয়ার জমিনে মূসা নবীর মাধ্যমে আল্লাহ আগমন ঘটিয়েছেন। মিথ্যা যখন দুনিয়ার জমিনে আগমন করেছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মক্কার কাফের আর মুশরিক বেঈমানদের আকৃতি ধারণ করে সত্যকে আল্লাহ তাআলা ইসলামের উপর কায়েম করে দিয়েছেন, পৃথিবীর জমিনে কায়েম করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি ধারণ করে। সেনা অফিসার কেন মারা গেল? তিনি তো মারা যাওয়ার কথা না। এর জন্য কারা দায়ী? শুধুমাত্র কিছু গুন্ডা ধরলে চলবে না, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তলিয়ে দেখতে হবে। প্রস্তুতি ছাড়া, পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া, শেল্টার ছাড়া কেন সেনাবাহিনীকে সেখানে পাঠানো হলো, এবং সেই সেনা অফিসার কাদের গুলিতে নিহত হয়েছে? সেই সেনাবাহিনী যারা সেই অভিযান চালিয়েছিল সেখানে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল কিনা? যেই সেনা অফিসার সেখানে খুন হয়েছেন তিনি সশস্ত্র ছিলেন নাকি নিরস্ত্র ছিলেন? এসব বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও তলিয়ে দেখতে হবে। সেই পার্বত্য অঞ্চলের, চট্টগ্রাম অঞ্চলের জিওসির কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখতে হবে। আমাদের এ সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে না। প্রত্যেকটা বিষয়ের তদন্ত হতে হবে। একজন সেনা অফিসার এই অন্তর্বর্তীকালীন এই সরকারের আমলে যৌথ অভিযানে কেন নিহত হবে? এটা তো হওয়ার কথা না। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 53 বছরে দাঁড়িয়েও দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ দুঃশাসন বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস মাদক বন্ধ করতে পারে নাই। অতএব 2024-এর মুক্তিযুদ্ধের পরে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মাদক বন্ধ করতে পারে নাই, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আমরা তাদেরকে আর দেখতে চাই না। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা যখন এসেছিল নমরুদের আকৃতি ধারণ করে, সত্য তখন জমিনে আগমন করেছে ইব্রাহিম খলিলুল্লাহর রূপে। মিথ্যা যখন দুনিয়াতে আগমন করেছে ফেরাউনের আকৃতি ধারণ করে, আল্লাহ তাআলা সত্যকে, হককে আল্লাহ দুনিয়ার জমিনে মূসা নবীর মাধ্যমে আল্লাহ আগমন ঘটিয়েছেন। মিথ্যা যখন দুনিয়ার জমিনে আগমন করেছে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মক্কার কাফের আর মুশরিক বেঈমানদের আকৃতি ধারণ করে সত্যকে আল্লাহ তাআলা ইসলামের উপর কায়েম করে দিয়েছেন, পৃথিবীর জমিনে কায়েম করে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি ধারণ করে। আমরা এই দেশে শান্তি চাই। মুসলমান এমন একটা সময় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এমন একটা অবস্থান ছিল, সাহাবাই কারাম নবীকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধের এই অস্ত্র কি রেখে দেওয়ার এমন একটা সময় হবে না, শান্তি মতো একটু ঘুমাতে পারবো? নবীজি বলেন, ও সাহাবীরা, মনে রাখবা এমন একটা সময় আসবে ইয়ামান থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত 1000 কিলোমিটার দূরের পথ, একজন নারী আসবে, তার দিকে কেউ কুদৃষ্টিতে তাকাবে না।
হযরত ওমরের জামানায় একজন মহিলা সেই ইয়ামান থেকে যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছে, 1 মাসের পথ অতিক্রম করে সে যখন মদিনায় আসছে, ওমর তাকে জিজ্ঞাসা করেছেন, 1 নম্বর, তুমি কেন একা আসছো? বলেছে, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার যেহেতু মাহারাম নাই, এজন্য বাধ্য হয়ে আমার একা সফর করা লেগেছে। 2 নম্বর, তুমি যেই দূরের পথ এসেছো, রাতের বেলায় কোনো জায়গায় তোমার রাত্রি যাপন করতে হয়েছে, কোথাও তোমার একা একা চলা লেগেছে, তুমি কিভাবে আসলা? তোমার কাছে কেমন মনে হয়েছে? তখন ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ও ওমর, শুনে রাখেন, আমার কাছে মনে হয়েছে আমি সেই ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এসেছি, আমার দিকে সমস্ত ভাইরা আমার কাছে মনে হয়েছে আপন ভাইয়ের মতো। ইসলাম এমন একটা ধর্ম, এই দেশে যদি আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি, কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য আসুন হাতে হাত রেখে সব ভেদাভেদ বলে আজকে এই মদনপুর স্থান থেকে সকলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, কোনো ফেসবুকে কাদা ছুড়াছুরি নয়, অনলাইন অফলাইনে সবভাবে আমরা কাদা ছুড়াছুরি বন্ধ করে দিয়ে আসুন একাকার হয়ে আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাই। ইনশাআল্লাহ আগামীর দেশ হবে মুসলমানের দেশ, কোরআনের দেশ, ঠিক কিনা? আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি, উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের মানুষের তারা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদক। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 53 বছরে দাঁড়িয়েও দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই, কেউ দুঃশাসন বন্ধ করতে পারে নাই, সন্ত্রাস মাদক বন্ধ করতে পারে নাই। অতএব 2024-এর মুক্তিযুদ্ধের পরে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বাংলাদেশে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মাদক বন্ধ করতে পারে নাই, আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আমরা তাদেরকে আর দেখতে চাই না। ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই, ইসলাম ছাড়া মানবতার মুক্তি নাই। এই কথাকে প্রত্যেকটা জনগণের কানে কানে, ঘরে ঘরে দাওয়াত আওয়াজ পৌঁছে দিতে হবে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ। সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জান মাল সময় দিয়ে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। এ কারণে হাত পাখার বাংলাদেশ যে এই যে আমার সিএনজি ভাইরা এই যে সিএনজি চালায়, সারাদিন সিএনজি চালায়, আবার দেখবেন বিকেলবেলায় আইসা ওই যে তথাকথিত রাজনৈতিক দলের নেতারা চাঁদার জন্য বসে থাকে। আমার পরিবহন জগতের ভাইয়েরা সারাদিনে যে জাম লাগে, কত কষ্ট ভাই, একটা জাম লাগলে পুরো দিনটা শেষ। মালিকের জমার জন্য ব্যস্ত থাকতে হয়, তো মালিকের জমা দেওয়া, এরপরে আবার আপনার তার ছেলের বেতন, তার ঘরের বাজার, তারপরে তার বাড়িওয়ালার ঘর ভাড়া ইত্যাদি নিয়ে সে চিন্তিত। এই চিন্তায় যখন সে চিন্তিত, কিছুক্ষণ পরে দেখা যায় তথাকথিত রাজনৈতিক দলের নেতারা চাঁদার জন্য এসে বসে রয়েছে। আমার গরিব হকার ভাইরা তারা এই রাষ্ট্রে নির্মিত রাস্তার মধ্যে কিছু হকারি করে কয় টাকার পায়, সেই টাকা দিয়ে আমার ভাইরা তার ছেলের বেতন, তার ঘরের বাজার ইত্যাদি, তার বাড়িওয়ালার ঘর ভাড়ার জন্য যখন চিন্তিত, তখন ওই লম্পটেরা চাঁদার জন্য ব্যস্ত থাকে। হাত পাখার বাংলাদেশ এমন নারায়ণগঞ্জ করতে চায়, আর কেউ যেন নারায়ণগঞ্জের পরিবহনের কাছে, হকারদের কাছে, সিএনজি ড্রাইভার
যেন মাদকের ব্যবসা করতে না পারে, আর কেউ যেন এদেশের অসহায় মানুষের জিম্মি করে তাদের পকেট ভারী করতে না পারে। সেজন্য সৎ মার্কার দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আজকে আওয়ামী লীগ কখনো ভাবে নাই যে তাদেরকে এভাবে ক্ষমতা ছাড়তে হবে। ভেবেছিল? শেখ হাসিনা কখনো চিন্তা করে নাই যে তাকে 1 ঘন্টাও সময় দেওয়া হবে না, এটা কিন্তু সে চিন্তা করে নাই। আজকে দেখেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, সে দেশটাকে যেমন ধ্বংস করে গেছে, দেশের যেমন সর্বনাশ করে গেছে, তেমনিভাবে তার দল আওয়ামী লীগকেও সে ধ্বংস করে গেছে। সে এই দলটাকে একটা ঘৃণার পাত্রে পরিণত করে চলে গেছে। এখন আওয়ামী লীগ নিজে যারা আওয়ামী লীগার তারাও নিজেকে আওয়ামী লীগার হিসেবে পরিচয় দিতে লজ্জা বোধ করে। ঠিক না? মানুষ এখন হলো আওয়ামী লীগ, মানুষ মনে করে একটা ঘৃণার নাম, একটা গজবের নাম। এই যে আওয়ামী লীগের প্রতি ঘৃণার উদ্রেক হয়েছে, ঘৃণার সৃষ্টি হয়েছে, এটার মূল কারণ হলো এই আওয়ামী লীগের যে প্রধান ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক না? সে নিজেকে রক্ষার জন্য দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু সে তার নেতাকর্মীদেরকে একটি অনিরাপদ পরিবেশে ছেড়ে দিয়ে গেছে। সে দলটাকে ধ্বংস করে গেছে। এখন তার দলের নেতারা পালিয়ে থেকে বলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আপনারাই তো একসময় বলতেন যে বিরোধী দল ছাড়াও গণতন্ত্র চলে, কি বলতো না? শেখ হাসিনা নিজেও বলেছিলেন সর্বশেষ নির্বাচন 2024 সালে যে পাতানো নির্বাচন, দামি নির্বাচন, এই নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নিজে বলেছেন যে বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়। তাহলে আপনারা বিরোধী দল ছাড়া নির্বাচন করেছেন, বিরোধী দল ছাড়া আপনারা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র দেখিয়েছেন, এখন আপনাদেরকে ছাড়া নির্বাচন হবে না কেন? আপনারা নির্বাচন করার জন্য আসুন, জনগণের সামনে আসুন। গর্তে কেন লুকিয়ে আছেন? গর্তে থেকে তো নির্বাচন করা যাবে না। আপনারা যে অপকর্ম করেছেন, আপনারা যে লুটপাট করেছেন, আপনারা যে খুন করেছেন, যে গুম করেছেন, দেশের যে সর্বনাশ করেছেন, এজন্য আপনারা বিচারের কাঠগড়া আগে দাঁড়ান। আদালতে ফয়সালা হবে, আপনারা নির্বাচন করতে পারবেন কি পারবেন না। গর্তে লুকিয়ে থেকে জনগণকে আর বিভ্রান্ত করতে পারবেন না। আজকে এই 5ই আগস্ট পরবর্তী জনতার যে বিজয় হয়েছে, এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। এখানে আমাদের চূড়ান্ত বিজয়ের একটি দ্বার উন্মোচিত হয়েছে, একটি সুযোগ তৈরি হয়েছে। এখন জনগণ যদি সেই সুযোগটি কাজে লাগাতে পারে, তাহলে আগামী দিনে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে। আর জনগণ যদি সেই সুযোগ কাজে না লাগায়, আবারও যদি বিগত 53 বছর যে রাজনীতি চলেছে, বিগত 53 বছর যে প্রতিহিংসার রাজনীতি চলেছে, সেই রাজনীতিতে যদি বিভ্রান্ত হয়ে যায়, আবার বিগত দিনে যারা দেশ শাসন করেছে, দুঃশাসন করেছে, যারা বৈষম্য তৈরি করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে যদি আবার ক্ষমতায় আনে, তাহলে কিন্তু আমাদের বিজয় হাতছাড়া হয়ে যাবে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে এই দেশকে অস্থিতিশীল করার জন্যে এবং জনগণের বিজয়কে কেড়ে নেওয়ার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন, পার্বত্য অঞ্চলকে নতুন করে আবার অস্থির করে তোলার চক্রান্ত চলছে, আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আপনারা জানেন, এই মাত্র 2-3 দিন আগে কক্সবাজারে যৌথ অভিযানে গিয়ে আমাদের একজন তরুণ সেনা অফিসার খুন হয়েছেন। আমরা এতে উদ্বেগ প্রকাশ করি, কিন্তু তারপর আমরা বলতে চাই, যৌথ অভিযানে সেনা অফিসার কেন মারা গেল? তিনি তো মারা যাওয়ার কথা না।
এর জন্য কারা দায়ী? শুধুমাত্র কিছু গুন্ডা ধরলে চলবে না, এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তলিয়ে দেখতে হবে। প্রস্তুতি ছাড়া, পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া, শেল্টার ছাড়া কেন সেনাবাহিনীকে সেখানে পাঠানো হলো এবং সেই সেনা অফিসার কাদের গুলিতে নিহত হয়েছে? সেই সেনাবাহিনী যারা সেই অভিযান চালিয়েছিল সেখানে সেনাবাহিনীর পূর্ণাঙ্গ প্রস্তুতি ছিল কিনা? যেই সেনা অফিসার সেখানে খুন হয়েছেন তিনি সশস্ত্র ছিলেন নাকি নিরস্ত্র ছিলেন? এসব বিষয়গুলো খতিয়ে দেখতে হবে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে কিনা তাও তলিয়ে দেখতে হবে। সেই পার্বত্য অঞ্চলের, চট্টগ্রাম অঞ্চলের জিওসির কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখতে হবে। আমাদের এ সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে না। প্রত্যেকটা বিষয়ের তদন্ত হতে হবে। একজন সেনা অফিসার এই অন্তর্বর্তীকালীন এই সরকারের আমলে যৌথ অভিযানে কেন নিহত হবে? এটা তো হওয়ার কথা না। এই জাতীয় ঘটনা যাতে আগামীতে না ঘটে এজন্যে সকল ছিদ্রপথ বন্ধ করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা জানি এই যে আন্দোলন, জুলাই বিপ্লব, আগস্টের 5 তারিখে গণ অভ্যুত্থান, এটা সামনে সারিতে ছিল ছাত্ররা। কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা ঘোষণা দিয়ে এই জুলাই বিপ্লব, আগস্ট অভ্যুত্থানে রাজপথে ছিল। আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে ইসলামী আন্দোলন মোহতারাম নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে জুলাই এবং আগস্টের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ রাজপথে লক্ষ লক্ষ জনতা নিয়ে তিনি ভূমিকা পালন করেছিলেন, আন্দোলন সংগ্রাম করেছিলেন। আমাদের নেতা পীর সাহেব চরমরাইয়ের মিছিলে গুলি হয়েছে, সেই মিছিলে নিহত আহত হয়েছে। 19 তারিখ বাইতুল মুকাররম উত্তর গেটে সর্বপ্রথম যেদিন রাতে কারফিউ হয়েছিল, সেদিন বিকেলে আমাদের নেতা পীর সাহেব চরমরাইয়ের নেতৃত্বে বিশাল মিছিল হয়েছিল, সেই মিছিলে গুলি চলেছিল। অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন যারা প্রকাশ্যে ছাত্রদের সাথে রাজপথে ভূমিকা পালন করেছিল। অতএব এই বিজয়ের পেছনে অনেক রাজনৈতিক দলের অবদান আছে, শুধু ছাত্রদের অবদান নয়, বরং সকল বিরোধী দলের অবদান আছে। এবং শুধুমাত্র জুলাই আগস্ট এই এক মাসে বা 35 দিনেই এই সরকার সরে গেছে বিষয়টা এমন নয়, বরং এই দীর্ঘ 15-16 বছর যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, জেল খেটেছে, নিহত হয়েছে, আহত হয়েছে, খুন গুম হয়েছে, যে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা, তাদেরও এখানে অবদান আছে। অতএব এই মুহূর্তে আমরা বলতে চাই, এখন আমাদের একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। আবার যাতে পতিত স্বৈরাচার এই ফ্যাসিস্ট শক্তি আবার পুনর্বাসিত হতে না পারে, এজন্যে আমাদের একটি জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, আওয়ামী লীগ বিরোধী, এই স্বৈরাচার বিরোধী যেসব সংগঠনগুলো রয়েছে, তাদের মধ্যে ন্যূনতম একটি জায়গায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, আবার যাতে এই অপশক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে। ভাইয়েরা আমার, আমরা বলবো, বিগত দিনে যারা দেশ শাসন করেছেন, আপনাদের চরিত্র পরিবর্তন করুন, আওয়ামী লীগ মানুষের সামনে আর ভোট চাইতে পারবে না, সেই অবস্থা নাই। অন্যরা যারা তার বিকল্প শক্তি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছেন, আপনাদের অপকর্ম মানুষ জানে। বিগত 53 বছর যারা রাষ্ট্র শাসন করেছে, তাদেরকে জনগণের সামনে নতুন করে বলার কিছু নাই। মানুষ জানে, আমরা জানি তারা কিভাবে দেশ শাসন করেছে। তারা সুশাসন দিতে পারে নাই, তারা দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, দারিদ্র্য মুক্ত করতে পারে নাই, বেকারদের চাকরির ব্যবস্থা করতে পারে নাই, লুটপাট বন্ধ করতে পারে নাই। অতএব
তারা নতুন করে জনগণের সামনে নতুন কিছু বলার তাদের নাই। মানুষ এখন ইসলাম চায়, বিকল্প শক্তি হিসাবে ইসলামী শক্তিকে মানুষ ক্ষমতায় নিতে চায়। আর মানুষের এখন আকাঙ্ক্ষা হলো সকল ইসলামী সংগঠনগুলো যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচন অবতীর্ণ হয়। এই জন্য আমরাও কাজ করছি, আমরাও পরিকল্পনা করছি, আমরাও ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের সকল ইসলামী সংগঠন যাতে ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। সকল ইসলামী সংগঠনগুলোর কাছে আহ্বান জানাচ্ছে আমরা যাতে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারি। আরেকটি বিষয় হলো বাংলাদেশে যে নির্বাচন, এই নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি এবং এই নির্বাচনে যেভাবে কারচুপি হয়, এ থেকে উদ্ধারের জন্য আমাদের নেতা পীর সাহেব চরমরাই একটি যুগান্তকারী ফর্মুলা দিয়েছেন। সেটা বিশ্বের বিভিন্ন দেশে তা অনুসরিত হয়। সেটা হলো পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নির্বাচন। সেই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি যদি বাংলাদেশে প্রবর্তিত হয়, তাহলে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা একটি চমৎকার ব্যবস্থা হবে। সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি হবে না, পেশি শক্তির প্রদর্শনী হবে না, কালো টাকার ব্যবহার হবে না, এবং পার্লামেন্টে প্রত্যেকটা ভোটারের প্রতিনিধিত্ব থাকবে। ভোটের আনুপাতিক হারে প্রত্যেকটা রাজনৈতিক দল পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে। এই জন্য আমরা রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, একটি জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য, বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য এবং জনগণের মধ্যে একটি সৌহার্দ্য পরিবেশ সৃষ্টির জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন করার জন্যে আমরা এই যেহেতু সুযোগ এসেছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবং আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনগণের একটি প্রিয় দল, জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা আগামীতেও কাজ করব ইনশাআল্লাহ। আমি আমাদের সকল নেতাকর্মীকে, বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানার সকল নেতাকর্মীদেরকে বলবো, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে, মানুষের হৃদয় জয় করে আমরা মানুষের খেদমত করতে চাই। বাংলাদেশকে একটি ইসলামের আদর্শের আলোকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। এই বলি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ওয়া তাআলাতা ইয়া জাল জালালিল ইকরাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, স্বেচ্ছাসেবকের চেয়ারগুলো গুছিয়ে ফেলে আর বন্দর থানা মুজাহিদ কমিটির মাসিক